ওভারঅল ফ্রিকশন সবসময় বাড়বে যদি আর বাড়ে। আমি আবারও বলছি, ফ্রিকশন সবসময় বেশি হবে যদি আর বাড়ে। আচ্ছা, স্ক্রিন যে কই যায় মাঝে মধ্যে, এই যে আই হ্যাভ নো আইডিয়া, এটা OnePlus মোবাইলের মতো হয়ে গেছে। প্রজেক্টরের কোনো একটা প্রবলেম হয়তো বা, হ্যাঁ এটাই হবে, কিছু করার নাই এখন। আচ্ছা, তো ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব জলদি আমি একটা নতুন প্রজেক্টর এখানে বিটপকে ডোনেট করবো। আর নাহলে আন্টিরে আন্টি তো ক্যামেরা গেছে না, আন্টিরে বলবো যে আন্টি নিয়ে আসেন একটা প্রজেক্টর। হ্যাঁ, ভালো কথা বলছিস, এটাই ভালো কথা বলছিস যে আসল জিনিস। আরে 2 মাস অত দেরি হবে না, সমস্যা নাই। ধর এখানে কোন রকমে দেখবি, তারপর বাসায় গিয়ে আবার ভিডিও ক্লাস দেখে ফেলবি, আমার ইউটিউবের ভিউ আসবে, তোদের আবার রিভিশন হবে। আচ্ছা এখন দেখি, সময় তো বেশি নাই, এবার তো একটু পরে ক্লাস আছে তোদের। তো স্ট্যাটিক ফ্রিকশন হোক, কাইনেটিক ফ্রিকশন হোক, এনি টাইপ অফ ফ্রিকশন হোক, আমরা ফ্রিকশন কেন জেনারেট করতে দেখছি? বিকজ একটা সারফেসের উপর যখন অবজেক্টকে আমরা রাখতেছি, সেই অবজেক্ট সারফেসের কাছ থেকে যে ভার্টিক্যাল রিয়াকশন পাইতেছে তার জন্য। এটা তো আমি বুঝাইছি, তাই না? দ্যাট ইজ ওয়াই আমরা বলছি যে ওই যে তুমি আর বাড়াও, অটোমেটিক্যালি কি করবে? ফ্রিকশন বাড়বে। এটার কোনো চেঞ্জ নাই, কারণ আরটা আসলে কি করতেছে? গ্রিপ করতেছে, তোমার দুইটা সারফেসকে আরো কানেক্ট করতেছে একটার সাথে আরেকটা, কন্ট্যাক্ট ফোর্স বাড়াইতেছে, তাই না? আচ্ছা, এখন এটা আর এর জন্য যে কোনো ফ্রিকশন বাড়বে, সেটা স্ট্যাটিক ফ্রিকশন হোক, সেটা কাইনেটিক ফ্রিকশন হোক, সেটা রোলিং ফ্রিকশন হোক। ফ্রিকশন কয় টাইপ জানো? 4 টাইপ। একটা হচ্ছে স্ট্যাটিক, কাইনেটিক, আর হচ্ছে রোলিং, আর হচ্ছে ফ্লুইড। 4টা টাইপ অফ ফ্রিকশন। তো যে কোনো ফ্রিকশনই বাড়বে। ফ্লুইড ফ্রিকশনটা একটু ডিফারেন্ট, রোলিং, কাইনেটিক এবং স্ট্যাটিক এই ফ্রিকশনগুলোতে সবসময় আর বাড়লে এফ বাড়বে, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? এখন যদি আমি একটা নির্দিষ্ট ম্যাসের অবজেক্ট নেই, এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু ম্যাস নির্দিষ্ট করিনি, এতক্ষণ পর্যন্ত খালি সারফেস দুইটাকে কনস্ট্যান্ট করছি। নিচের হোয়াইট সারফেস চেঞ্জ হবে না, উপরের ব্লু সারফেস চেঞ্জ হবে না, রাইট? এইবার আমি নতুন আরেকটা কেস নিয়ে চিন্তা করব, মানে গত ক্লাস পর্যন্ত এটা বুঝাইছি। আজকের যে ক্লাসটায় আমরা শুরু করব টপিক, সেইখানে আমরা যে ম্যাসের অবজেক্টটা নেব, এই ম্যাস চেঞ্জ করবো না কোনোভাবে, উপরে নতুন কিছু অ্যাড করবো না, কোনো অংশ ভাঙা নিব না। তো ম্যাস যদি চেঞ্জ না করি, তার ওয়েট কি চেঞ্জ হবে? এখন ওয়েট যা হবে, অবজেক্ট সেই অ্যামাউন্ট অফ প্রেসার সারফেসের উপর দিবে, রাইট? রাইট, ভেরি গুড। এর ফলে সারফেস কি করবে? অবজেক্টকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ আর দিবে, রাইট? তুমি যখন এখানে ম্যাস ফিক্সড করতেছো, কনস্ট্যান্ট করতেছো, আরও সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে ভাইয়া? কনস্ট্যান্ট হয়ে গেছে। বুঝতে পারছো? ভেরি গুড। এইবার তুমি ফোর্স অ্যাপ্লাই করো, তুমি ওকে টাইনা সামনে নিয়ে আসার চেষ্টা করো। ইয়েস, মাইনাস কোথায়? ভালো রিপ্লাই। তো ফোর্স আমরা সামনে দিয়ে মনে করো ভদ্র লোকটাকে টানা ট্রাই করতেছি, ও কি নড়বে? শুরুতে কিন্তু নড়বে না, কারণ দেয়ার ইজ আ স্ট্যাটিক ফ্রিকশন, রাইট? স্ট্যাটিক ফ্রিকশনটা অ্যাক্টিভ হবে কোথায়? আমার দুইটা সারফেসের যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে, সেই কন্ট্যাক্ট পয়েন্টে আমরা স্ট্যাটিক ফ্রিকশন অ্যাক্টিভ হইতে দেখবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কন্ট্যাক্ট, আর সমস্যা নাই, ধরে নাও কন্ট্যাক্টে আছে। এখন মনে করো তুমি যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছিলে সেটা ছিল 1 নিউটন, তোমার অবজেক্ট নড়ে নাই, তার মানে মোমেন্টাম চেঞ্জ হয় নাই। তার মানে কি? অ্যাপ্লাইড ফোর্স কত? 0। ইকুইলিব্রিয়ামে আছে, বলতে পারি ইকুইলিব্রিয়ামে না থাকলে আমি এক্সেলারেশন দেখতাম। ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে আছে মানে আমার এই ফ্রিকশনাল ফোর্স কত? তুমি 1 নিউটন ফোর্স দিছো, তোমার অবজেক্ট সামনে না নড়ে নাই, দ্যাট মিনস তোমার এই অবজেক্ট সারফেস দ্বারা 1 নিউটন, তুমি যেই ফোর্স দিছো সেই অ্যামাউন্ট অফ ফোর্স দ্বারা সে ব্যালেন্স আউট হয়ে গেছে, নড়ে নাই, স্ট্যাটিক ফ্রিকশনে আছে। বুঝতে পারছো? এখন তুমি মনে করো বললা যে ঠিক আছে 1 নিউটনে নামে নাই, নড়ে নাই, আমি এবার 2 নিউটন ফোর্স দিলাম। খেয়াল করো, আমার সারফেস চেঞ্জ হয় নাই, আমি দুইটা সারফেসের মধ্যে নতুন কোনো বস্তু ইন্ট্রোডিউস করি নাই, লিকুইড দেই নাই, এবং আমি ম্যাসও চেঞ্জ করি নাই, কনস্ট্যান্ট আছে সবকিছু, ঠিক আছে? এরপরেও তুমি দেখলা 2 নিউটন ফোর্স দিয়েও নড়ে নাই। এরকম এক্সপিরিয়েন্স নিশ্চয়ই বাসায় হয়েছে না? বিশাল আলমারি টানতে গেছো, প্রথমে টান দিছো নড়ে না, আরো জোরে টান দিছো নড়ে না,
আরো জোরে টানতেছে, নড়ে না, 4 বারের বার নড়ছে বা 3 বারের বার নড়ছে, হয়েছে না এরকম? তো ওই রকম একটা সিনারিও চিন্তা করো, তুমি 2 নিউটন ফোর্স দিছো কিন্তু অবজেক্ট স্টিল নড়ে নাই। দ্যাট মিনস কি, তোমার ওই সারফেস ওই 2 নিউটনকেও ব্যালেন্স আউট করে ফেলছে। ম্যাস চেঞ্জ, আমি শুরুতে গত ক্লাসেও বলছিলাম, তুমি যদি ম্যাস বাড়াও তাহলে ওর ভার্টিক্যাল রিয়াকশন বাড়বে, রিয়াকশন বাড়লে ফ্রিকশন বাড়বে, ওইখানে কোনো লিমিট নাই, রাইট? যত মাস বাড়াবা আর বাড়বে তত ফ্রিকশন বাড়বে। কিন্তু এখানে তুমি ম্যাস চেঞ্জ করতেছো না, সারফেস চেঞ্জ করতেছো না, তুমি সামনে 1 নিউটন দিছো ব্যালেন্স করছে, 2 নিউটন দিছো ব্যালেন্স করছে, এবং তুমি তারপর 3 নিউটন ফোর্স দিছো, তখনও সে ব্যালেন্স করে ফেলছে। ব্যাপারটা বুঝতে পারতেছো? তার মানে এই কেসে তোমার স্ট্যাটিক ফ্রিকশন আস্তে আস্তে বাড়তেছে, তুমি ম্যাথ কিন্তু চেঞ্জ করো না, স্টিল তোমার স্ট্যাটিক ফ্রিকশন বাড়তেছে। ও কি আজীবন পর্যন্ত বাড়বে? না, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলে যে এর পরে একটু ফোর্স দিলেই সে নড়ে যাবে। আচ্ছা, এখন মনে করো এই যে 3 নিউটন, তুমি যেই দুইটা সারফেস নিয়ে কাজ করতেছো এবং যেই মাসে আসো, সেই ম্যাসের জন্য ওই 3 নিউটনটাই হচ্ছে ওই ওই পুরা সেটআপের লিমিট। ও 3 নিউটনের বেশি ফোর্স আর রেজিস্ট করতে পারে না। তাহলে 3 নিউটন ফোর্স যখন তুমি দিছো, ও অ্যাট রেস্টে নাই, ও মোশনেও নাই। ব্যাপারটা বুঝছো আমি কি বলছি? যখন তুমি 1 নিউটন ফোর্স দিছো, ও 1 নিউটন দিয়ে ব্যালেন্স করছে, ও রেস্টে আছে। 2 নিউটন দিছো, 2 নিউটনে ব্যালেন্স হয়েছে, ও রেস্টে আছে। 3 নিউটন দিছো, 3 নিউটনে ব্যালেন্স হয়েছে। বাট আমি বললাম এই 3 নিউটনটাই হচ্ছে ওই সারফেসের জন্য লিমিট। এবার সে রেস্টেও নাই, সে মোশনেও নাই, ও ইন বিটুইন কিছু একটা আছে। এই ইন বিটুইন সিচুয়েশনটাকে বলে দ্য টেন্ডেন্সি টু মুভ। ইটস নট রিয়েলি মুভিং, বাট ইট ইজ অলসো নট অ্যাট রিয়েলি রেস্ট। তুমি ওই যে আরেকবার সাধিলেই খাইবো বলে একটা ব্যাপার আছে না, বাসায় রাগ করছো, খাইতেছো না, আম্মা আর 2 বার বলছে, 3 বার বলছে, কাও খাচ্ছ না, কিন্তু আরেক এখন ক্ষুধা লাগা শুরু করছে, আরেকবার বললেই তুমি আরেকবার বলুক, খালি বললেই খাবো, রাইট? ওই সিচুয়েশনটা হচ্ছে এই সিচুয়েশন যখন 3 নিউটনে দিছো, বুঝতে পারছি? এই 3 নিউটন ফোর্সটাকে, এটা ভ্যারি করবে অবশ্যই সিচুয়েশন ওয়াইজ, এই 3 নিউটন ফোর্সটাকে আমরা এই এক্সাম্পলের জন্য যেটাকে 3 নিউটন বলতে, এটাকে বলবো লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। কি বলবো? লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। দ্যাট মিনস এর উপরে ফোর্স দিলে অবজেক্ট আর অ্যাট রেস্টে থাকবে না, অবজেক্ট যদি অ্যাট রেস্টে না থাকে ও স্ট্যাটিক ফ্রিকশনও দিতে পারবে না, তখন ওটা কাইনেটিক ফ্রিকশন হয়ে যাবে। বুঝাইতে পারছি? তো এই লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন আসার জন্য কয়টা শর্ত আছে? 3টা। প্রথম শর্ত কি? ম্যাস কনস্ট্যান্ট হইতে হবে। দ্বিতীয় শর্ত কি? ম্যাস যদি কনস্ট্যান্ট হয়, আমি আর কেউ চেঞ্জ করতে পারবো না, কারণ ম্যাস কনস্ট্যান্ট রেখেও আর চেঞ্জ করা যায়। কেমনে? একটু এক্সাম্পল দাও তো। ম্যাস কনস্ট্যান্ট রেখা আর চেঞ্জ করা যায়, দেখো। এটা থিটা না? এই যে ইপসিতা, এটা থিটা না বল ভাইয়া? এই যে ম্যাস আছে, পিঠা না থিটা, পিঠাই খাবি একটু পরে। দেখ, এই যে ম্যাস আমি চেঞ্জ করব না, ওর এমজি কোন দিকে? নিচের দিকে। ওর আর কোন দিকে? সারফেস বরাবর উপরের দিকে। আর এর এগেইনস্টে কি কাজ করতেছে? এমজি কস থিটা কাজ করতেছে, রাইট? এখন তুমি যদি থিটা চেঞ্জ করো, এমজি কস থিটা চেঞ্জ হবে না? থিটা চেঞ্জ করলে এমজি কস থিটা চেঞ্জ হবে, এমজি কস থিটা চেঞ্জ হলে আরো। দিস ইজ হাউ ম্যাস চেঞ্জ না করেও তুমি আর চেঞ্জ করতে পারো। ভাই এমসিকিউতে যখন প্রশ্ন করবে এভাবেই প্রশ্ন করবে, পরীক্ষায় যখন প্রশ্ন করবে যে ম্যাস চেঞ্জ না করে কি করে ভার্টিক্যাল রিয়াকশন চেঞ্জ করা যায়, এমজি কস থিটা, এটা শুধুমাত্র ইনক্লাইন সারফেসের জন্য পসিবল। এবং ইনক্লাইন সারফেসে যেহেতু আর ভার্টিক্যাল রিয়াকশন কিসের উপর ডিপেন্ড করতেছে? থিটার উপর ডিপেন্ড করতেছে। তো থিটা চেঞ্জ হইলে আর চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? এটা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আসতে পারে, এটা এমসিকিউতে আসতে পারে, যদি প্রশ্ন মাত্রাতিরিক্ত কঠিন করে তখন, বাট নট বিফোর দ্যান দ্যাট। আচ্ছা, এখন দেখো, আমি কি তোমাদেরকে ইকুইলিব্রিয়াম অফ ফোর্সের মধ্যে ওই ইয়াটাও বুঝাইছি না, ওই যে ফ্রেম, ছবির ফ্রেম ঝুলাই দেওয়ার ব্যাপারটা? গত ক্লাসে ছবির ফ্রেম ঝুলাই দেওয়ার ব্যাপারটা বুঝাইছিলাম না? বইয়ে একটা ওই যে সুতা দিয়া বই ধরা, হ্যাঁ, টান দিছে। আমি বুঝাইছিলাম না যে এই T1 আর T2 ইকুয়াল জীবনেও করা যাবে না, বিকজ ডব্লিউ কে ব্যালেন্স আউট করতে হবে, এবং কেমনে ডব্লিউ যে টি সাইন থিটা দুইটা দিয়ে ব্যালেন্স আউট হয়, এই ইকুয়েশন দেখাইছিলাম না? আরে বাবা বাবা বাবা, এই যে এই ফিগারটা,
এটা কথা বলেছে। এনিওয়েজ সো এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে তুমি লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশন তখন পাইতেছো তিনটা কনস্ট্যান্ট, তিনটা কন্ডিশনের জন্য। এক, ম্যাস কনস্ট্যান্ট; দুই, পার্টিকেল রিয়াকশন কনস্ট্যান্ট; তিন, সারফেস দুইটা কনস্ট্যান্ট। এই তিনটা জিনিস কনস্ট্যান্ট রাখলে তুমি লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশন অ্যাটেইন করতে পারবা, অর্জন করতে পারবা। কিভাবে? তুমি আস্তে আস্তে ফোর্সের অ্যামাউন্ট অফ বাড়াবা, তাইলেই তুমি দেখবা যে একটা সার্টেন ফোর্সের পরে সে আর স্টেটে অ্যাট রেস্টে থাকতেছে না। তুমি মোশনে নিতে পারবা না, কিন্তু আমি বলতেছি লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন তুমি মোশনে কোনোভাবেই নিতে পারবা না। তোমাকে অ্যাট রেস্টই রাখতে হবে, বাট ওই ব্যালেন্সটা, ওই সুইট স্পটটা খুঁজে বের করতে হবে যে কোথায় গেলে ফোর্স দিলে ও নড়বেও না বাট বসেও থাকবে না, মানে লুজ হয়ে গেছে অলমোস্ট। এখন আমি তোমাদেরকে বলবো যে কেন এই ঘটনা ঘটে। নর্মালি মানে মাথায় চিন্তা আসা উচিত যে ভাই আমি 10 নিউটন ফোর্স দিছি, 10 নিউটন আটকাই দিছে, এরপর 11 নিউটন দিলেই তো চলে আসা উচিত। বা 1 দিছি, 1 থামাই দিছে, তাহলে 2 নিউটন দিলেই চলে আসা উচিত। 2, 3 পর্যন্ত কেন যাওয়া লাগলো? বিকজ হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ লিমিটিং ভ্যালুটা, হ্যাঁ লিমিটিং ভ্যালু, বাট লিমিটিং ভ্যালুটা কেন এটা এরকম হয়, মানে কেন তুমি স্ট্যাটিক ফোর্সের রাইজ দেখো, বাড়তেছে এই ব্যাপারটা দেখো। তার কারণটা হচ্ছে তুমি যখন একটা সারফেস নিছো এবং সেই সারফেসের উপর যখন তুমি একটা অবজেক্ট এরকম বসাইছো, দে আর পারফেক্টলি স্টেবল, কারেক্ট? দ্যাট মিনস এই যে নিচের সারফেস আর এই যে উপরের সারফেস, এরা মোটামুটি একটা ইকুইলিব্রিয়াম খুঁজে পাইছে না? এখন যেহেতু এরা নড়াচড়া করে নাই, তুমি চিন্তা করে দেখো প্রত্যেকটার বাইরের যে শেলগুলো আছে, তুমি যদি অ্যাটমিক লেভেলে চিন্তা করো, প্রত্যেকটার বাইরের শেলে ইলেকট্রন আছে এবং প্রত্যেকটা নিউক্লিয়াস আছে, লাস্ট লেয়ার অফ নিউক্লিয়াস, এবং ওইটার আবার লাস্ট লেয়ার অফ নিউক্লিয়াস আছে। এদের মধ্যে স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স আছে না? ব্যাপারটা বুঝতেছো? তুমি যেই কারণে যেটা গ্রিপ করে ধরে রাখতে পারতেছো, বিকজ এই গ্রিপটা কেন হচ্ছে, এটা একটা স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্সের ইন্টারঅ্যাকশন। তোমার হাতের আঙ্গুলের যে নিউক্লিয়াস আর এটার যে নিউক্লিয়াস, ওরা অ্যাট্রাক্ট করতেছে না রিপেল করতেছে? বলো। রিপেল নিউক্লিয়াস রিপেল করতেছে, ইলেকট্রন রিপেল করতেছে, বাট ইলেকট্রন নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করতেছে। ডু ইউ সি? তো এইখানেও কি সেম সিচুয়েশন হচ্ছে না? বিকজ দুইটা ডিফারেন্ট সারফেস, দুইটা ডিফারেন্ট নিউক্লিয়াস, দুইটা, এবং ওদের মধ্যে অ্যাট্রাকশন রিপালশনের মধ্যে একটা ড্যান্স আছে, মানে একটা ফ্লাকচুয়েশন আছে, একদম যে ইউনিফর্ম ব্যাপারটা কিন্তু না। বুঝাইতে পারছি? ওইভাবে করে ওরা একটা স্টেবিলিটি, একটা ইকুইলিব্রিয়াম অর্জন করছে না? তুমি যখন টান দেওয়া শুরু করছো তখন ওরা রেজিস্ট করার জন্য, তো তুমি যখন 1 নিউটন ফোর্স দিয়ে রেজিস্ট করছো, মানে টান দিছো, তখন দেখা গেছে ওই 1 নিউটনকে রেজিস্ট করার জন্য জাস্ট এই গ্রিন অংশে যতগুলো আমার পার্টিকেল আছে, ওই পার্টিকেল গুলা শক্ত করে গ্রিপ করে তোমার 1 নিউটনকে আটকায় ফেলতে পারছে। ও তাইলে বাকি এরিয়াকে এঙ্গেজই করে নাই তোমার 1 নিউটনকে রিপেল করার জন্য বা তোমার 1 নিউটনকে ব্যালেন্স আউট করার জন্য। তুমি এরপর কি করছো? 2 নিউটন ফোর্স দিছো। ওই 2 নিউটন ফোর্সকে ব্যালেন্স আউট করার জন্য সে আর একটু বেশি এরিয়া অকুপাই করছে নিড বেসিসে। ও তো এফিসিয়েন্টলি কাজ করবে, দিস ইজ দ্য ন্যাচারাল ল সব থেকে বেশি এফিসিয়েন্টলি কাজ করে। তোমার 1 নিউটন ফোর্সকে রেজিস্ট করার জন্য নিশ্চয়ই পুরো এরিয়াকে কখনোই একসাথে ডিপ্লয় করবে না। আইডিয়াটা বুঝাইতে পারছি? তুমি আবার যখন 3 নিউটন ফোর্স দিছো, ওই 3 নিউটন ফোর্সকে ব্যালেন্স আউট করতে গিয়ে ও কি করছে? সম্পূর্ণ এরিয়াটাকে ডিপ্লয় করছে এবং ডিপ্লয় করে 3 নিউটনকে সাকসেসফুলি রেজিস্ট করে ফেলছে। বাট এখন তো 3 নিউটনকে রেজিস্ট করতেই বাকি সব এরিয়া কি ব্যস্ত। এরপর তুমি যখনই একটু ফোর্স দিবা, ওর তো আর কোনো এরিয়া লেফট আউট নাই যে ও গ্রিপ করবে, বুঝতে পারছো? এন্ড দ্যাট ইজ ওয়েন হি স্টার্টস টু মুভ, এন্ড দ্যাট ইজ ওয়াই তোমার স্ট্যাটিক ফ্রিকশন এরকম লিমিটিং ভ্যালু পর্যন্ত পৌঁছাইতে পারে, বিকজ সবগুলো এরিয়া একসাথে একেবারে অ্যাক্টিভেটেড হয় না। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? এখন যখন তুমি ওই লিমিটে পৌঁছায় গেছো তখন কি হয়? দ্যাটস দ্য থিং। ও তো মুভ করা শুরু করে, বাট স্টিল কেন ফ্রিকশন পায়? বিকজ ওই যে দেখো, আমার এই এরিয়ার উপরের যে নিউক্লিয়াস নিচের ইলেকট্রনকে এখনো অ্যাট্রাক্ট করতেছে, নিচের নিউক্লিয়াস উপরের ইলেকট্রনকে এখনো অ্যাট্রাক্ট করতেছে। ইটস জাস্ট আগের মতো ও অ্যাট রেস্ট নাই, বাট ছাড়া ভাবে তো অ্যাট্রাক্ট করতেছে ছাড়তেছে, বিকজ ইট হ্যাজ টু মুভ কন্টিনিউয়াসলি। একই এরিয়া নাই, প্রত্যেকবার নতুন নতুন এরিয়া গ্রিপ করতেছে। যখনই আসতেছে, এটা তো স্পন্টেনিয়াস ফোর্স, যখনই আসবে সঙ্গে সঙ্গে অ্যাট্রাক্ট করে ফেলবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? আবার রিপালশনও আছে, ওইখানে একটা ব্যালেন্স আছে, সোজা কথা। বুঝাইতে পারছি? দ্যাট ইজ ওয়াই তুমি যখন ওকে মোশনে রাখো, স্টিল ও কি করে? তোমার এটাকে আটকায় দেয়, তোমার মোশনকে, রিলেটিভ মোশনকে স্টিল ওরা আটকায় দিতে পারে। বাট যেহেতু যখন অ্যাট রেস্ট ছিল তখন যে স্টেবিলিটির সাথে ছিল, এখন সেই স্টেবিলিটি ধরে রাখতে পারে না। দ্যাট ইজ ওয়াই কাইনেটিক ফ্রিকশনের যে ম্যাগনিটিউড বা ভ্যালিউ,
সেইটা অলওয়েজ লেস দ্যান FSL। FSL বলতে স্ট্যাটিক ফ্রিকশনের সেই লিমিটিং ভ্যালু। স্ট্যাটিক ফ্রিকশনের কিন্তু অনেকগুলো ভ্যালু হতে পারে, 1 2 3, তিনটেই কি স্ট্যাটিক ফ্রিকশন, বাট লিমিটিং ভ্যালু কয়টা? একটা, জাস্ট 3 নিউটনটা লিমিটিং ভ্যালু। এখানে জাস্ট 3 নিউটনটা লিমিটিং ভ্যালু, বুঝতে পারছো? তো তুমি যখন ওকে টানা শুরু করবা, ও নড়বে, ও যাবে, কিন্তু তখন দেখবা তোমার ফ্রিকশনটা 1.5 নিউটন হয়ে গেছে বা 1 নিউটন হয়ে গেছে। ডিপেন্ড করে কিসের উপর, মানে কিরকম সারফেসে আসো। পিচ্ছিলকারী সারফেস হলে তো এত ড্রপ, মানে এত বেশি থাকবে না, ড্রপ করবে অনেক জলদি। একটু বেশি রাফ সারফেস হলে অত ড্রপ করবে না, একটু মানে কাছাকাছি থাকবে। আইডিয়াটা বুঝাইতে পারছি? দ্যাট ইজ হাউ স্ট্যাটিক ফ্রিকশন অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন চেঞ্জেস ইনটু ওয়ান অ্যানাদার। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। সো এখন একটা গ্রাফ দেখাবো। এই গ্রাফটা হচ্ছে উইথ অ্যাপ্লাইড ফোর্স। এক্স এক্সিসে আমরা নিব হচ্ছে এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স, ই এ এফ। ই এফ মানে কি? এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স। আর ওয়াই এক্সিসে নিব হচ্ছে ডেভেলপড ফ্রিকশন। বাট কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে মাস কনস্ট্যান্ট, নাম্বার 2 আর কনস্ট্যান্ট, and number 3 surface constant। এই তিনটা কনস্ট্যান্ট রেখে আমরা দেখব এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্সের সাথে কি করে আমাদের ডেভেলপড ফ্রিকশন চেঞ্জ হয়। ঠিক আছে? তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যদি এই সেটআপে কোনো ফোর্স না দাও, ফ্রিকশন কত? 0। ফ্রিকশন ছাড়া ফোর্স, সরি ফোর্স ছাড়া ফ্রিকশন নাই। তাহলে আমি কি প্রথম পয়েন্ট 0 0 বলতে পারি? এবং এই গ্রাফটা কোত্থেকে শুরু হবে? ফ্রম অরিজিন 0 0 থেকে শুরু হবে। বুঝাইতে পারছি? ওকে। এবারে এই 0 0 থেকে আস্তে আস্তে একটা সার্টেন টাইম পর্যন্ত কি হয়েছে ভাইয়া? ফ্রিকশন বাড়ছে। ফ্রিকশন বাড়ছে, ইয়েস। কতটুকু পর্যন্ত ফ্রিকশনটা বাড়বে? লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। না, আমি হচ্ছে কি যে এই ডটেড লাইনটা সিলেক্ট করতেছিলাম আর কি। এনিওয়েজ, তো এটা হচ্ছে আমাদের জন্য লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন, LVOSF। এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স। এগুলো কোনো পুস্তকি টার্ম না, এগুলো নাহিয়ান ভাইয়া টার্ম। মানে পুস্তকে নাই, কোনো শাস্ত্রে নাই, এটা হচ্ছে কি নাহিয়ান ভাইয়া বানাইছে মাত্র আর কি। হ্যাঁ, লিখে রাখো অবশ্যই। LVOSF মানে কি? স্ট্যাটিক ফ্রিকশন। এল ডেভেলপড ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন না না, এটা হচ্ছে কি ডট 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 বরাবর যে হলুদ পয়েন্টটা, ওইটাকে নির্দেশ করতেছে। ডট দিয়ে ওই যে গ্রাফের মধ্যে ডট দিয়ে দেখায় না কোন পয়েন্টটা। ঠিক আছে? এরপরে যখনই লিমিটিং ভ্যালু থেকে বেশি ফোর্স দিবা, ও কি করবে? কাইনেটিক ফ্রিকশনে চলে যাবে। কিন্তু কাইনেটিক ফ্রিকশন সবসময় কি একটু লেসার। তো এই জন্য ও কি করবে জানো? একটা শার্প ড্রপ দিবে, একদম সাই করে নেমে যাবে। এবং তারপর তুমি যতই ফোর্স দাও না কেন ভাই, ও একটা কনস্ট্যান্ট কাইনেটিক ফ্রিকশন দিবে। ওকে। তো এই যে ফ্ল্যাট লাইন যেটা, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এন্ড যেটা হচ্ছে ইনক্লাইন্ড লাইন, স্লোপ আছে, এটাকে বলবো কি? স্ট্যাটিক ফ্রিকশন। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এরপর আরেকটা গ্রাফ দেখাবো, এটাও ফ্রিকশনের গ্রাফ।
কিন্তু এইবার আমার উপরের দুইটা শর্ত থাকবে না, শুধু একটা শর্ত থাকবে সেকেন্ড গ্রাফে। তো দ্যাট মিন্স এম আর চেঞ্জ করতে পারবা। তো এইবার আমি এক্স এক্সিসে নিব হচ্ছে আর, ভার্টিক্যাল রিয়াকশন, আর ওয়াই এক্সিসে নিব হচ্ছে ফ্রিকশন ফোর্স, এফ এফ। সেটা স্টেডিক ফ্রিকশন হতে পারে, সেটা কাইনেটিক ফ্রিকশন হতে পারে। ঠিক আছে, কোনো কনফিউশন আছে না? তো এবার শর্ত একটাই, শুধু সারফেস কনস্ট্যান্ট। ইয়েস, এই গ্রাফটাও মানে একটা গ্রাফ পাসিং থ্রু দি অরিজিন হবে, এবং এই গ্রাফটা এক্স এক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে অবশ্যই, রাইট? এই অ্যাঙ্গেলকে বলবো আমরা থিটা, ধরো কথার কথা। ঠিক আছে, এখন কেন এমন হইলো বলো তো? না, হ্যাঁ, আমি তো আমারটা ইউজ করছি। ভাই যেটাতে করে আমার ডিস্টারবেন্স কম ওইটা। আসছে আসছে আসছে, আসছে না? না না না, আসে নাই। মা, এটা আবার এরকম কেন হচ্ছে? এটা তো চাই নাই। ঠিক আছে, হ্যাঁ, ফুল স্ক্রিন আসছে। ইয়েস, লিমিটিং ভ্যালু অফ ফুল স্ক্রিন। আচ্ছা, এনিওয়েজ, তো যেটা বলছিলাম, এটা হচ্ছে কি ওয়াই এক্সিসে কি আছে? ফ্রিকশন ফোর্স। এক্স এক্সিসে কি আছে? ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স। অ্যাঙ্গেল যেটা ক্রিয়েট করছে হচ্ছে থিটা। আমি যদি এখন এই গ্রাফে এই পারপেন্ডিকুলারটা ড্র করি, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আসছে, তাহলে এই যে পারপেন্ডিকুলারটা আছে, সেই পারপেন্ডিকুলারটার ভ্যালুটাই হচ্ছে কি আমার ফ্রিকশন ফোর্সের ভ্যালু, আর হরাইজন্টাল এক্সিসের যে ভ্যালু সেটাই কি আমার আর এর ভ্যালু। তো আমি যদি এখানে ট্যান থিটা বলি, ট্যান থিটা ইকুয়ালস টু কত বলো? এফ বাই আর, বা এফ ইকুয়ালস টু কত? ট্যান থিটা ইনটু আর বলা যায়। আমরা ফ্রিকশনের জন্য ইকুয়েশন পড়ছি, এফ ইকুয়ালস টু কত মনে আছে? মিউ ইনটু আর, মনে আছে? তাহলে আমরা কি বলতে পারি না এখানে এই গ্রাফের জন্য মিউ ইকুয়ালস টু কত? এমসিকিউতে এরকম গ্রাফ দিয়ে থিটা দিয়ে দিয়ে বলবে মিউ কত। বাট আইডিয়াটা বুঝতে পারছো? আইডিয়াটা বুঝতে পারছো? আমরা এখানে সারফেস কনস্ট্যান্ট রাখছি শুধুমাত্র। সারফেস কনস্ট্যান্ট রেখে দেখো ভালো মতো, এই গ্রাফে সামনে আগাইছি, তার মানে কি আমার আস্তে আস্তে আর বাড়ছে। আর কেন বাড়ছে? এম বাড়াইছো অথবা থিটা বাড়াইছো, ডাজন্ট ম্যাটার। তোমাকে যদি গ্রাফ দিয়ে দেয়, তোমার বোঝার উপায় না যে এম বাইরা আর বাড়ছে না থিটা বাইরা আর বাড়ছে, বাট বাড়ছে, সোজা কথা বাড়ছে। এবং আর বাড়ার কারণে ফ্রিকশন কি হয়েছে? বেড়ে গেছে, এবং সেটা একটা স্ট্রেট লাইন ফলো করছে। এবং কিরকম স্ট্রেট লাইন? স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন, তাহলে একটা স্লোপ আছে। থিটা যদি বের করি, তাহলে ট্যান থিটা হচ্ছে কি তার স্লোপ। এই ট্যান থিটাটা, সেই ট্যান থিটাটাই হচ্ছে আমার ফ্রিকশন কোএফিশিয়েন্ট। তাহলে ফ্রিকশন কোএফিশিয়েন্টকে জিওমেট্রিক্যালি কিভাবে ডিফাইন করব? ইয়েস, দ্য স্লোপ অফ ফ্রিকশন ভার্সেস দ্য স্লোপ অফ ফ্রিকশন ভার্সেস ভার্টিক্যাল রিয়াকশন গ্রাফ ইজ দ্য ফ্রিকশন কোএফিশিয়েন্ট। কি বললাম? The slope of friction force versus vertical reaction force is friction coefficient. Hot coffee. Hot coffee. যখন বাসা থেকে আনছি আজকে সকালবেলা 8:30টায়, তখন 80 বা 79 ডিগ্রি সেলসিয়াস ছিল টেম্পারেচার, এখন 44 আছে। নাইস। ব্যাপারটা হচ্ছে কি, বাইরের যদি একটা রিপোর্ট দেখছি যে বাইরের টং দোকানের যে চা, ওই টং দোকানের চায়ে এত পরিমাণ
জীবাণু যে টয়লেটেও নাই। টং দোকানের চায়ে যে পানি ইউজ করে সেই পানিতে এই পরিমাণ ডায়রিয়া হাবিজাবির জীবাণু, ওই পরিমাণ জীবাণু আমাদের বাসার টয়লেটেও নাই। তো আমার সলিউশন হচ্ছে গিয়ে পাশ থেকে বানায় নিয়ে আসবো পুরো এক মগ, সারাদিন মানে 2-3 ঘন্টা ধরে ধরে খাবো। Nice. ব্যাপারটা থেকে খাই কেন, যা চটপটি ফুচকা খাই না, খাই তো তো ওইগুলোর কথা নাই বললাম কেমনে বানায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে তো ব্যাপার। আমার হচ্ছে গিয়ে 12টা পর্যন্ত, 12টা বা 2টা পর্যন্ত হায়েস্ট, এরপর কোনো ক্যাফেইন না। আজকে যে এতগুলো এটা পরে শরীর খারাপ করবে, এখন দরকার নেই। আচ্ছা এনিওয়েজ আসো, এই ফ্রিকশন পর্যন্ত বুঝাতে পারছি, লিমিটিং ভ্যালুটাও বুঝাতে পারছি। ওকে, ভেরি গুড। সো ফ্রিকশন মোটামুটি শেষ। আর কাইনেটিক সো ফ্রিকশনের ফর্মুলা বেসিক্যালি কি, এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর, দ্যাটস ইট। স্ট্যাটিক হলে স্ট্যাটিক, কাইনেটিক হলে ইয়েস, সাবাস। এখন ফান্ডামেন্টাল ফোর্স কয়টা জানো? ইয়েস, ফান্ডামেন্টাল ফোর্সেস, এমন ফান যেও মেন্টাল। ফান্ডামেন্টাল ফোর্সের ফার্স্টটা কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। ডেফিনিশন কি? এই ইউনিভার্সের এনি টু অবজেক্টস অ্যাট্রাক্ট ইচ আদার, এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এবং এটা আমরা কোত্থেকে পাই? ফ্রম নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। নিউটনস ল, ফার্স্ট অফ অল মাথায় রাখবা, নিউটনস ল সব সময় সব সময় সব সময় পয়েন্ট ম্যাসের জন্য অ্যাপ্লিকেবল, অন্য কোনো কিছুর জন্য না। অ্যাপ্লিকেবল অনলি ফর হোয়াট ইজ এ পয়েন্ট ম্যাস? গেস করে বলো। এমন একটা ম্যাস যেটা শুধুমাত্র একটা পয়েন্টের মধ্যে আছে। একটা পয়েন্টের ডেফিনিশন কি? It only has an existence. It does not have a length, does not have a weight, does not have a height, right? এটাই হচ্ছে পয়েন্ট। পয়েন্ট ম্যাস বলতে বুঝি সমস্ত ম্যাস ইজ ইনসাইড আ পয়েন্ট, একটা পয়েন্ট। সো নিউটনস ল অফ গ্র্যাভিটেশন ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর পয়েন্ট ম্যাস। বুঝতে পারছি? ওকে, সো যখন নিউটনস ল অফ গ্র্যাভিটেশন লিখবা ফর এনি টু পয়েন্ট ম্যাস ইন স্পেস, হ্যাঁ সেন্টারে, সেন্টারে আছে মানে সেন্টারে অ্যাক্ট করতেছে তা না, সেন্টারে আছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা প্রত্যেকটা অবজেক্টের সেন্টার অফ ম্যাস এবং পরবর্তীতে সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে চিন্তা করব যখন এই গ্র্যাভিটেশনাল ফোর্সগুলো নিয়ে কথা বলবো। বাট এই কনসেপ্টগুলো এখনকার সময়ের জন্য তোমাদের দরকার নেই। জাস্ট এইটুকু জানো যে, এবং সেন্টার অফ গ্র্যাভিটি আছে যেটা বোঝা খুব সহজ। যখন বাজারে করতে যায় আম্মুরা বা তোমরা দেখো না যে ব্যালেন্স করে একটা একদম মাঝ পয়েন্টে নিয়ে, এবং তোমরা নিশ্চয়ই স্কুলে এই যে পেন নিজের হাতের মাঝখানে রেখে ব্যালেন্স আউট করছো না? এই যে ব্যালেন্স আউট কেন করতে পারো? বিকজ তুমি তার সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর আঙ্গুল রাখছো, অ্যান্ড দ্যাট ইজ বাই ও ব্যালেন্সড আউট হয়ে গেছে। বুঝাইতে পারছি? এক্স্যাক্টলি, এই যে দ্যাট মিনস দের ইজ এ সেন্টার, যেই সেন্টার বরাবর গ্র্যাভিটি কাজ করে। হ্যাঁ, এটা মিড বরাবর থাকে, একটু একটু মিড বরাবর ডানে বামে থাকে, খুঁজে পাওয়া যায়। আচ্ছা এনিওয়েজ, বাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট? সো দের ইজ এ পয়েন্ট, যেই পয়েন্টে গ্র্যাভিটিও কাজ করে, ম্যাসও কাজ করে। দুইটা সেম পয়েন্ট না, বাই দ্য ওয়ে, কারণ গ্র্যাভিটি ইজ আ ভেক্টর, ম্যাস ইজ আ স্কেলার। গ্র্যাভিটি ইজ আ ডিরাইভড কোয়ান্টিটি, ম্যাস ইজ আ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। সো সেন্টার অফ ম্যাস অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি জীবনেও একরকম হবে, বাট ফর অ্যান ইউনিফর্ম অবজেক্ট। ইউনিফর্ম অবজেক্ট মানে কি? একটা ইউনিফর্মলি শেপড স্ফিয়ার, একটা ইউনিফর্মলি শেপড ট্রায়াঙ্গেল, একটা ইউনিফর্মলি শেপড রেক্ট্যাঙ্গেল অর হোয়াট এভার, সেইখানে সেন্টার অফ ম্যাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি একই বিন্দুতে থাকে, একই জায়গায় থাকে। অ্যান্ড দ্যাট ইজ বাই আমরা যখন এই গ্র্যাভিটেশনাল ল গুলো পড়ি তখন আমরা ধরে নেই আর্থ ইজ আ পারফেক্ট স্ফিয়ার, when it is not, because otherwise আমি আসলে নিউটনস গ্র্যাভিটেশনাল ল দিয়ে এটাকে এক্সপ্লেইন করতে পারবো না। তাহলে কেমনে এটাকে লেটার লাইফে এক্সপ্লেইন করা হয়েছে? উইথ দ্য হেল্প অফ জেনারেল রিলেটিভিটি অফ আইনস্টাইন। বিকজ ওইগুলো আরেকটু বড় হলে ইন্টারমিডিয়েটে উঠে বা ভার্সিটি লাইফে গেলে পড়বা। এখন আপাতত এইটুকু জেনে রাখো, দিস ইজ বাই আমরা সব পারফেক্ট শেপে কথা বলি, ঠিক আছে? আচ্ছা এনিওয়েজ, তো নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কার জন্য অ্যাপ্লিকেবল? পয়েন্ট ম্যাসের জন্য। বাট ইন রিয়েল লাইফ আর্থ নিয়ে কথা বললে আর্থ তো আর পয়েন্ট ম্যাস না।
তো আমাকে আর্টসের সেন্টার অফ ম্যাথ নিয়ে কথা বলতে হবে। কারণ আর্টস যদি ইউনিফর্মলি টেন্স এবং ইউনিফর্মলি শেপড একটা অবজেক্ট না হয়, তাহলে তার সেন্টার অফ ম্যাথ এক এক মানে উল্টাপাল্টা জায়গায় হবে, মিড পয়েন্টটা হবে না। দ্যাট ইজ ওয়াই আমরা চিন্তা করে নিই ওয়েন টকিং অ্যাবাউট নিউটনস ল, শুধু আর্ট না, যতগুলো সেলেস্টিয়াল বডি আছে, ইউ আন্ডারস্ট্যান্ড সেলেস্টিয়াল বডি রাইট, মানে এনিথিং দ্যাট ইজ ইন দ্য আউটার স্পেস আর সেলেস্টিয়াল বডিজ। তো এই সেলেস্টিয়াল বডিগুলো আমরা ইউনিফর্মলি শেপড ধরে নেই এবং ইউনিফর্মলি ডেন্স ধরে নেই। কি ধরে নেই? না, আসলে ইউনিফর্ম না। আদার যদি ইউনিফর্ম না হয়, তাহলে আমি এখানে নিউটনস ল অ্যাপ্লাই করতে পারবো না। মানে ডিরেক্টলি এভাবে পারবো, চেঞ্জ চেঞ্জ করতে হবে, পারবো না, চেঞ্জ করতে হবে। ওই চেঞ্জটা করার জন্য ক্যালকুলাস জানতে হবে, উইচ ইউ ডোন্ট নো। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে হচ্ছে গিয়ে এখন, হ্যাঁ। বাট মজার ব্যাপার কি জানো, আমাকে ওই দিন ইউকে থেকে এক ভাইয়া ফোন দিয়েছে, ওনার মেয়ে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড 9-এ উঠছে, 1.5-2.5 বছর পর হচ্ছে গিয়ে তার ওদের ওখানকার এন্ট্রান্স এক্সাম বা এসএসসি এক্সাম যেটাকে বলে আর কি, মানে ও এ লেভেলস না, ও লেভেলস দিবে আর কি। তো তার মেয়েকে আমার সামার থেকে পড়াইতে হবে, দ্যাট মিনস জুলাই বা জুনের লাস্ট থেকে, অনলাইনে। অবশ্যই আমি তো ইউকেতে না, খারাপ হয় না। ভাইয়াকে বললাম যে ভাইয়া টিকিট পাঠাই দিয়ে, কতক্ষণই লাগে, হ্যাঁ, যাইতে 24 ঘন্টা, আসতে 24 ঘন্টা, তো পার আওয়ার 2,000 টাকা করে নিলে মানে এক ট্রিপে বিশাল বড় লোক, আবার যাতায়াত তো আছেই, মানে ঘোরা তো হইলো, যাই হোক। তো আমি অবাক হয়েছি, ভাইয়া বুয়েট 98 ব্যাচ, উনি আমার ফ্রেন্ড লিস্টে আছে। আমি যে ক্লাস ক্লাস নিয়ে শেয়ার টেয়ার দিই, এই জন্য ভাইয়ের মনে হয়েছে আমি খুব ভালো ফিজিক্স পড়াই, এই জন্য তার মেয়েকে এখন পড়াইতে হবে আবার। ভালো লাগছে। বাট এনিওয়েজ, এটা পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে ওদের কারিকুলামে, মানে অক্সফোর্ডের এবং কেমব্রিজের কারিকুলামে ক্লাস 6 থেকে হচ্ছে কি ওদের ক্যালকুলাস পড়ায়। তোমাদের সাথে যারা ম্যাথ অলিম্পিয়াড হাবিজাবি নিয়ে কাজ করে, ওরা দেখবা যে 7-8 বা 6-7 হচ্ছে কি ক্যালকুলাস হাবিজাবি সম্পর্কে আইডিয়া রাখেন। মানে সত্যি কথা বলতে আমাদের এডুকেশন সিস্টেম ইজ এ কার্স, এটা আমি স্বীকার করি, কিন্তু আমরা এইটার মোস্ট অফ ইট নিতে পারি না। মানে এখানেও যে সবই খারাপ তা না, ভালো জিনিস অবশ্যই আছে। আমরা হচ্ছে গিয়ে সবসময় এটা খারাপ 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 বলে এটাকে পাত্তা দেই না। তুমি একটা চিন্তা করে দেখো, যেই রকম অ্যাডভান্স, সত্যি কথা বলতে যেরকম অ্যাডভান্স লেভেলের পরীক্ষা তোমরা দাও, এসএসসি ইজ এ ভেরি অ্যাডভান্স এক্সাম। কেন? ওই যে ভাইয়া বলতেছিল, ওদের ও লেভেল এক্সামে এত ডিপ পড়ায় না, এত ডিপ পরীক্ষাও নেয় না, জাস্ট কোনো রকম ওদের অনেক রকম অ্যাক্টিভিটি থাকে। মানে তোমাদের অ্যাকচুয়ালি গত বছরগুলোতে কারিকুলাম যেরকম ছিল, বাইরের কান্ট্রিতে কারিকুলামটা অ্যাকচুয়ালি এইটাই, ওদের এত ডিপ পড়ায় না। এবং না, ওরা সব প্র্যাকটিক্যালি শেখে, ওরা সব প্র্যাকটিক্যালি শেখে। অ্যান্ড অ্যান্ড এটা ব্যাপারটা কি, যারা শিখে না শিখে না, আর যারা শিখে তারা খুব ভালো শিখে। আর ওরা এটা কেয়ার করে না, ওদের এডুকেশন সিস্টেমটা এরকমই, এবং ওইটার উপর বেস করে ওরা হার্ভার্ড অক্সফোর্ডে অ্যাডমিশন টেস্ট নেয়। ওইখান থেকে যারা ভালো করে করে, ওই জন্য ধরো যারা ভালো করে তারা খুব ভালো করে, আর যারা করে না তারা করে না। এবং দেখো, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা ডেভেলপড কান্ট্রিতে এডুকেশন ইজ নট মানে হায়ার এডুকেশন ইজ নট কি বলে, কম্পালসারি থিং, ইটস নট ফান্ডামেন্টাল রাইট, ইটস লাক্সারি। তুমি একটা বেয়ার মিনিমাম লেভেল পর্যন্ত পড়বা, তারপর তুমি সুপার মার্কেটে কাজ করবা বা তুমি জবে, সুতরাং তুমি জব লাইফে চলে যাবা, ঠিক আছে? বিকজ আদারওয়াইজ সবাই যদি ওই যে পিএইচডি মাস্টার্স পর্যন্ত করে, তাহলে ফার্মার কে হবে, প্লাম্বার কে হবে? এবং টু বি ভেরি অনেস্ট, ইউএসএ তে একজন প্লাম্বার আর্নস মোর মানি দ্যান অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে? আয়রন ম্যান, মানে যে হচ্ছে কি যার লন্ড্রি আছে, সেও বেশি আর্ন করে, বিকজ ওটা একটা ইন্ডিপেন্ডেন্ট ওপেন বিজনেস। ওদের ওখানে ওই যে লন্ড্রি সিস্টেম, ওরা অনেকগুলা ইয়া দিয়ে রাখে, ওই যে ওখানে যে মানুষ ওয়াশিং মেশিন থেকে মানুষজন কয়েন দিয়ে নিয়ে যায়, ঠিক আছে? সো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে যেমন বাংলাদেশ থেকে অনেকে ধরো ইউএসএ তে যায়, ইউকে তে যায়, গিয়ে কি করে জানো, ধরো মাস্টার্সটা কোনো রকম শেষ করে, দেন দে গো ইনটু জবস। এবং অনেকেই আছে, আমার আমার আত্মীয় স্বজনের মধ্যেই আছে, ওরা গিয়ে পড়াশোনার জন্য গেছে, ড্রপ আউট করছে, করে হচ্ছে একটা সুপার মার্কেটে ওই যে স্টকিং বয় হয়েছে, ওইখান থেকে প্রমোশন পাইতে পাইতে ম্যানেজার হয়েছে, এরপর নিজে একটা সুপার মার্কেট দিয়ে বসছে 7-11 মতো, এন্ড প্রচুর টাকা। আলহামদুলিল্লাহ, আমার এক কাজিন অস্ট্রেলিয়াতে এই কাজ করে, সে আমাদের ইয়াতে চিটাগং এর বাড়িতে 6 তলা বিল্ডিং তুলছে, ঠিক আছে? তো এবং তাকে কেউ মুদির দোকানদার বলে অসম্মান করে না বাংলাদেশ, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে এটা আমাদের মেন্টালিটি সমস্যা, রাইট? এই জন্য তোমরাও কি করো, এই জন্য ধরো এই আশেপাশের পিয়ার প্রেশার নিয়ে যে আমার অনেক পড়াশোনা করে ফেলতে হবে, অনেক কিছু করে উল্টে ফেলতে হবে। দ্য রিজন আই এম টেলিং ইউ অল দিস ইজ, যদি তুমি পড়াশোনা নাও করো, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন, দুনিয়া উল্টায় যাবে না।
আমি বলতেছি না তাই বলে আজকে বাসা থেকে পড়াশোনা করবো না ভাইয়া বলতে, পড়াশোনা না করলে কিছু হবে না, পড়াশোনা করে কি হবে? মিনিমাম লেভেল তো পাস করতে হবে। হ্যাঁ, তুমি এখন ওই লেভেলে আসো নাই, সেটাই। ইন্টার লেভেলটা ক্রস করো, তারপর তুমি বুঝবা যে তোমার ভার্সিটিতে যাওয়া দরকার নাকি দরকার না। নাকি তুমি বুঝবা, হ্যাঁ এখন এক একজন এক একটা সিচুয়েশন এক এক রকম, মানুষের সবার জীবনে সবসময় একভাবে যায় না, অনেক রকম ঘটনা ঘটে ভাই। ধরো এইচএসসি পরীক্ষা লাস্ট পরীক্ষা দিয়ে আসতে নাচতে নাচতে ক্লাসের নিচে পড়ে গেছো, পা গেছে, মানে আল্লাহ মাফ করুক, ধরো বললাম, মারাই দিতে পারি। হ্যাঁ রাইট। সো কি হবে না হবে এই ফিউচারের টেনশনটা করা অনেক বাদ দিতে হবে আমাদের। আমাদের এখন কাজ হচ্ছে রাইট না, ধরো তোমার এখন টেনশন কি জুলাইয়ের 3 তারিখ থেকে পরীক্ষা, পাশ করবে কি করবো না, বাট তোমার এখন কাজ কি, এখন কি হইতেছে পড়া, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, আমি এইটা ঠিক মতো বুঝতেছি কিনা, দ্যাটস অল ইউ হ্যাভ টু ডু। তোমাকে পড়াশোনা এই জন্য করানো হচ্ছে, তোমাকে বাংলা সেকেন্ড পেপারও এই জন্য পড়ানো হচ্ছে, তুমি যখন সন্ধি বিচ্ছেদ পড়তেছো তুমি বেসিক্যালি একটা ওয়ার্ডকে ভেঙে 2 টুকরা করতেছো এবং ইউ আন্ডারস্ট্যান্ড কিভাবে এই অ্যানালাইসিসটা করা যায়। হয়তো বা রিয়েল লাইফে তুমি জীবনে সন্ধি বিচ্ছেদ করে ভাত খাওয়া না, মানে ওইটা দিয়ে তোমার চাকরি করার জীবন মানে বেতন আসবে না, বাট তুমি যেহেতু ওই স্কিলটা শিখছো, একটা নতুন টাইপ অফ অ্যানালাইসিস এবং একটা নতুন টাইপ অফ ব্রেকিং ডাউন শিখছো, মেবি উই এক্সপেক্ট তুমি লাইফে একটু বেটার ডিসিশন নিতে পারবা যদি তুমি এটা না জানতা। দ্যাট ইজ ওয়াই তুমি বাংলা সেকেন্ড পেপারকেও গুরুত্ব দিবা, তুমি আইসিটি কেও গুরুত্ব দিবা। তুমি যদি বলো যে ভাইয়া বাসায় সময় পাচ্ছি না, দেন মেক টাইম, বিকজ দিস ইজ ইয়োর জব, দিস ইজ ইয়োর ডিউটি। যেতে পারছি, এবং এই জিনিসটা নিজে থেকে আসতে হবে। এটা ধরো আমি বললাম, বাসায় বললো, সবাই বলে কি ভাইয়া মোটিভেশন দেন, আমার একটু তখন মানে একটু খারাপ লাগে, মানে বিরক্ত হই না, খারাপ লাগে যে ভাইয়া মোটিভেশন কেন দিতে হবে তোমাকে আমার। তোমার যদি মোটিভেশন লাগে তুমি নিজে চিন্তা করো, তুমি এখন যা করতেছো সেই অনুযায়ী কাজ করতে থাকলে তুমি 10 বছর পর নিজেকে সাপোর্ট করতে পারবা কি পারবা না। আর আমি প্রিটি শিওর তোমার নিজের ফ্যামিলিকেও সাপোর্ট করার ইচ্ছা আছে, রাইট? সো নিজেকেই যদি সাপোর্ট করতে না পারো ফ্যামিলিকে কিভাবে সাপোর্ট করবা? আইডিয়াটা এরকম না? তো এই বোঝানোটা সবসময় নিজের সাথে নিজের এই কনভারসেশন করতে হবে। প্রতিদিন একটা কাজ করবা, রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে, এটা কিন্তু নিয়ম যে আধা ঘন্টা কোনো স্ক্রিন না রাখা সামনে, রাইট? তো তুমি ওই লাস্টে আধা ঘন্টা ঘুমাইতে যাওয়ার আগে আধা ঘন্টা একটা ডায়েরি নিয়ে বসবা, হ্যাঁ সিরিয়াসলি ডায়েরি নিয়ে বসবা, এবং তুমি তারপর লিখবা, প্রতিদিন লিখবা যে তুমি 10 বছর পর নিজেকে এই জায়গায় দেখতে চাও, এবং তার নিচে লিখবা তুমি আজকে সারাদিনে কি কি করছো। ডিটেল আউট না, জাস্ট লিখবা যে আজকে সারাদিনে তুমি আড্ডা দিছো, এই করছো সেই করছো, ঠিক আছে? এটা লিখতে তোমার 15 মিনিট লাগবে। বাকি 15 মিনিট তুমি একটু তাকায় চিন্তা করবা, তোমার যে উপরে লাইনটা লিখছো তুমি 10 বছর পর নিজেকে এই জায়গায় দেখতে চাও, সারাদিন যা যা করছো ম্যাচ করে কিনা, সিনক্রোনাইজ হয় কিনা। যদি না হয় প্রেশার নিও না, তোমার জাস্ট এইটুকুই জানা দরকার, চোখের সামনে রাখা দরকার যে তোমার ওটা ম্যাচ হইতেছে অথবা ম্যাচ হইতেছে না। দ্যাটস ইট। বাকিটুকু তোমার ব্রেইন ইজ ভেরি মাচ কেপেবল এনাফ টু টেক দ্য ডিসিশন আমি কি করবো কি করবো না। বুঝতে পারছি? আব্বু আম্মু ঝাড়ি দিবে, গালি দিবে, বকা দিবে, আমরা ঝাড়ি দিব, নাম্বার কম দিব, ফেল করাবো, ডু নট ডু নট লেট ইট গো ইনটু ইয়োর হার্ট অ্যান্ড ব্রেইন, ঠিক আছে? আমি যতই তোমাকে আজকে ফেল করে না কেন, তো তুমি এসএসসি পরীক্ষাও কোনো কারণে ফেল করে ফেলছো, আল্লাহ মাফ করুক, ইটস জাস্ট আ ফেজ, ইটস জাস্ট আ ফেজ। লাইফে কোনো কিছু থেমে থাকে না। আমি তোমাদেরকে বলছিলাম যে আমার একটা বিড়াল আছে, 8 বছর ধরে আমি পালছি, করি নাই, আচ্ছা ওর নাম জনি। ও গতকালকে মারা গেছে, 8 বছর পর ও মারা গেছে। এবং আমি আসলে আমার গত বছর আমার চাচাও মারা গেছে, আমার ফুপুও মারা গেছে, একদম 1 সপ্তাহ ব্যবধানে। চাচাটা খুব আদর করতাম, খারাপ লাগছে, বাট কালকে বিড়ালটা যখন মারা গেছে আবার আমি নতুন করে আবার লাইফের প্রতি একটা পার্সপেক্টিভ দেখলাম যে আমার বিড়াল মারা গেছে, বাট দ্যাট ডাজ নট মিন আমি বসে থাকতে পারবো। আমার কাছে ক্লাস নিতে আসতেই হয়েছে। আম্মু স্কুলে গেছে, আম্মু সারাদিন পাগলের মতো বলতেছে যে আমার আর কোনো কাজ করতে হবে না, বিড়ালের জন্য বাজার মানে জনির জন্য বাজার করতে হবে না, দরজা খুললে জনি। আম্মুর সাথে তো বয়স 8 বছর, হ্যাঁ 8 বছর হয়ে গেছে, তো সো বার্ধক্য গেছে, হ্যাঁ এরকমই কিছু একটা হবে, বা স্ট্রোক করছে মানে। ও হট না, ও গত কয়েকদিন ধরে খাওয়া দাওয়া অফ করে দিয়েছিল, আমরা ভেটের কাছে নিচ্ছিলাম কন্টিনিউয়াসলি, অসুস্থ হয়ে গেছিল আর কি। যাই হোক, তো ওকে কালকে আমাদের বাসার সামনেই আমরা মাটি করে কবর দিছি আর কি। তো ইট গেভ মি আ পার্সপেক্টিভ যে ভাই, মানে দিন কত দিনের, জীবন কত দিনের, রাইট? আমি এখন নামাজ পড়া দরকার, নামাজ পড়তেছি না, আমি চিন্তা করতেছি যে কালকে পরশু পড়ে মাফ চেয়ে নিবো, এখনো আমি রাইট মাইন্ডসেটে। আমি সিরিয়াসলি আমি অনেক দিন ধরে নামাজ পড়তেছি না, আমি লাস্ট নামাজ পড়ছি মনে হচ্ছে কি রোজার মাসে, ঠিক আছে? তখন একটু ঝামেলায় ছিলাম, আল্লাহ কাছে আমার খুব
গিল্ট ফিল হইতেছে এখন। তো ওই জায়গা থেকে তোমাদেরকে আমার নিজের যেহেতু গিল্ট ফিল হচ্ছে, আমি ওই জায়গাটা তোমাদেরকে গিল্ট ট্রান্সফার করতেছি না, তোমাকে জাস্ট বলতেছি আর কি যে আমরা সবাই দেখা যায় একটা সার্টেন টাইমে গিয়ে রিগ্রেট করি। যেমন আমি এখন রিগ্রেট করতেছি হয়তো বা আমার বিড়ালটাকে আমি একটু যত্ন রাখতে পারতাম। আই ডোন্ট নো ট্রু অর ফলস, বাট এই চিন্তাটা হইতেছে। আমি তখন চিন্তা করলাম যে আমার ইটস জাস্ট আ ক্যাট, মানে হ্যাঁ আদর করতাম, খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো, হ্যাঁ ছিল, হ্যাঁ। বাট আমি কম্পেয়ার করছি কি, ইটস এ ক্যাট, ও মারা গেছে আমার এত খারাপ লাগছে। তোমার আব্বা মা মারা গেলে আমার কি লাগবে? আমার একটা বাচ্চা হয়েছে, আমার বউ আছে, মানে এগুলোকে আমি কখনো এত সিরিয়াসলি তখন চিন্তা করি নাই। নো, বিকজ চাচা মারা গেছে, ফুপু মারা গেছে, ওনাদের সাথে অতটা কানেকশন মানে দেখা হইতো না, একটু দূরের মানুষ ছিল। So দেখা মানে খুব আর কতটাই বা চেঞ্জ হয়েছে, ইউনো। বাট এই মানুষগুলো তো রেগুলার দেখতেছি, মানে ইয়ে করতেছি। এবং তখন মনে হয় যদি যদি আজকে আমার বাপ মা মারা যায়, আমি তাদের জন্য কি করছি বা কতটুকু করতে পারবো? আমার শ্বশুর শাশুড়ি বিয়ে হয়েছে আজকে 5 বছর হয়েছে, ওনাদের জন্য কতটুকু করছি বা কতটুকু করতে পারবো? আল্লাহ আমাকেই বা কতটুকু হায়াত দিছে, এটারই বা গ্যারান্টি কি আমি আজকে সকালে ব্যবসা থেকে বেরোছি সুস্থভাবে যেতে পারবো? তো এগুলো চিন্তা করে তখন মনে হলো যে আসলে এত কিছু চিন্তা করে তো লাভ নাই। আমার এখন কি করতে হবে, আমি এখন ক্লাস নিতে যাচ্ছি, যাদের ক্লাস নিব ওদের সামনে পরীক্ষা আছে, সো ওদের দ্যাটস অল আই ক্যান ডু, রাইট? এই মোমেন্টে দ্যাটস অল আই ক্যান ডু। যখন আমি ক্লাস শেষ করে বাসায় যাব, তখন আমি চিন্তা করতে পারবো যে আমার ওয়াইফের জন্য এই মোমেন্টে কি করা দরকার, আমার বাচ্চার জন্য কি করা দরকার, বা আমার বাবা মার জন্য কি করা দরকার, অ্যান্ড সো অন, তাই না? এবং পরে দেখলাম যে আসলে যদি আমার প্রত্যেকটা লিভিং মোমেন্টের রেসপন্সিবিলিটি আমি ঠিকমতো পালন করি, মেবি আই উইল হ্যাভ আ গুড লাইফ, অর যদি হালাফেলা করি দেন আই উইল নট, রাইট? তো এই জন্য এই পার্সপেক্টিভটা তোমাদেরকে দিলাম যে ধরো অনেক কিছু মাথা চিন্তা আসবে, অনেক কিছু করে ফেলতে ইচ্ছা করবে, এবং অনেক কিছু করতে পারবে না, মোটিভেশন থাকবে, মোটিভেশন থাকবে না। ভাই ইমান পর্যন্ত থাকে না, তুমি জানো, মানে মানে হাদিসে আছে ইমানটা হচ্ছে অমাবস্যা আর পূর্ণিমার মতো, কখনো কখনো ইমানের জোর অনেক বেশি, কখনো কখনো একদমই জোর নাই, রাইট? তো পড়াশোনার মোটিভেশন তো আরো অনেক পরের কথা, আল্লাহর কাছে হাজিরা দিতে এই সমস্যা, আর পড়াশোনা তো আরো পরের কথা। তো এই জন্য নিজেকে সবসময় চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে। এটাই হচ্ছে নিজের নফসের সাথে মারামারি করার ব্যাপারটা। তো ওই নফসের সাথে মারামারি করার জন্য ওই যে রাতে বেলা আধা ঘন্টা একটু ইনভেস্ট করো নিজের উপর। আমি শুরু করবো ইনশাল্লাহ আজকে থেকে, তোমরাও করো, ঠিক আছে? উপরে লিখবা 10 বছরে 5 বছরে কোথায় দেখতে চাও, তুমি একটু লম্বা টাইম নিবা, 5 বছর একটু কম টাইম, কারণ আজ থেকে 5 বছর পর ভার্সিটি পর্যন্ত গেছো, এরপরে কি মানে 10 বছর 15 বছর 20 বছর প্রত্যেকটা স্ল্যাবে 5 10 15 20 স্ল্যাব করো। করার পর ওই যে নিচে লেখা আছে সারাদিনে কি করছো, এন্ড দেন সিনক্রোনাইজ করো কি করতে হবে কি করতে হবে না তুমি বুঝে যাও। এনিওয়েজ আজকে এই পর্যন্তই, তাহলে ইনশাল্লাহ কালকে 10টার সময় দেখা হবে, ঠিক আছে? কেন পারবেন না?